প্লিজ আমার মা বোনদের কিছু বলবেন না, প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ ওদের ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, প্লিজ প্লিজ। না অদি, তুই এসব করিস না, তুই ভুলেও ওদের ফাঁদে পা দিস না। না অদি না, তুই ভুলেও ওদের ফাঁদে পা দিস না। তুই ওকে যা বলার বলিয়ে নে, কিন্তু আমাকে দিয়ে কিছু বলাতে পারবি না, কারণ আমার মা বাবা ভাই বোন চাল চুলো কেউ নেই, তাই আমি তোকে ভয় পাই না। তুই খোল হাতটা, খোল, তোকে এখানেই পুঁতে ফেলবো। নিখোঁজ আমরা সবাই, আলো খুঁজে পেয়ে শহরটাই নিখোঁজ। আমি কে, আমি কোথায়, এই অন্ধকারে কাঁধে পরিচয়। কোচবিহার শহর ছেয়ে যাচ্ছে এক অজানা আতঙ্কে। এখানে কিন্তু দিনের বেলায় চলছে একদিকে স্বাভাবিক জীবনযাত্রা, কিন্তু যখনই অন্ধকার হচ্ছে তখন কিন্তু ঘটে যাচ্ছে একের পর এক মর্মান্তিক খুন এবং নিখোঁজের ঘটনা। কিন্তু স্থানীয়রা ভীত এবং সন্ত্রস্ত, তারা কিন্তু পুলিশকে বা মিডিয়াকে কোনো রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। সাধারণ মানুষ কতটা নিরাপদ, এটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে। ক্যামেরা পার্সন বিক্রমের সঙ্গে আমি অদ্বিতীয়া, চোখ রাখুন টিভির পর্দায়। ওকে কাট। ইস, এইবারও আমরা দেরি করে ফেললাম, কিন্তু সাধারণ মানুষ দেখেনি, এটা কি করে সম্ভব? কি করে বলি বল, আসলে সাধারণ মানুষ মনে হয় মুখ খুলতে ভয় পাচ্ছে। পুলিশ ঠিক কিছু না কিছু করবে, তুই চিন্তা করিস না। তুই এই ভরসাতেই থাক, পুলিশ কিছু করবে। পুলিশ যদি কিছু করার থাকতো এতদিনে করেই ফেলতো। আবার পুলিশ শব্দ, ওদিক থেকে আসো। এই শালা রাজুদারে কই যায়, আমারে জলানটা করে শালা দেখি নিজেই নাই, ওইদিকে আবার খুন হয়েছে। হ্যাঁ, ও তো না আসলে আমি যাইতেও পারতেছি না, মহা মুশকিলে পড়ছি। আর কিরে গোদাই, বাড়ি যাবি কিরে? এখন তো আসার সময় শুরু হবে ভাই। আরে বদ্দা, তুমি এটা কাম করলা, আমারে মডানটা করে দেখি তুমিই নাই। এমন করলে হয় নাকি, ফুরুত ফুরুত করে গায়ে বয়ে যাও তুমি। আরে কোথায় যাবো মোরা, মুততে গেছিলাম মুততে। আরে ভাই, খাওয়ার পরে মুতলে নেশাটা নেমে যায়, বুঝিস না? আবার তাহলে খাওয়ার আগে এটা হালকা করে ছেড়ে আসতে হয়। কিন্তু মুততে তোমার এত সময় লাগে নাকি তাই বলে? আরে ভাই তুই ছাড় রে বাবা, পরের বার থেকে মুততে গেলে তোকে নিয়ে যাবো সাথে ভাই, ঠিক আছে? মদটা খাওয়ার জন্য যে জলটা আনতে বললাম সেটা আনছিস কি তুই? আরে তুমি জল আনতে গেছো, আমি আবার জল আনবো না? এই দেখো, এই বিজলাউড়ি জল নিয়েছি, এই নাও, সাথে গ্লাসও আনছি। আরে বাবা, গুড বয় তো। নে নে নে, একটা বানানে। ঠিক আছে, দাঁড়াও, একটা আগে গান চালাইনি। কি হলো মামা শ্বশুর? সত্তরে কে রে? আরে ভাই জান না এখান থেকে। আরে কে রে? পুলিশ। আরে হে, মুই পুলিশ নোয়া। আরে পুলিশ না, তাহলে তুমি কে? আরে ভাই না না, মুই পুলিশ নোয়া। মুই রাস্তা দিয়ে যাবার লাগছিলাম, কিন্তু ওটা না তো ভিড় কিসের? কি হয়েছে রে? আরে ভাই কিছুই হয়নি, এই হালকা পাতলাটা মার্ডার হয়েছে এখানে, বিশাল কিছু ব্যাপার না। তুমি যাও যাও, বাড়ি যাও, বাড়ি। কি মার্ডার এই বিকেলবেলা? এটা তোমরা কি খবর লাগছে? আরে হ্যাঁ দাদা, মার্ডার হয়েছে, মার্ডার। দেখতেছেন না কত পুলিশ আশেপাশে, তো লাভ নাই, পুলিশের দ্বারা কিছু হইব না এখন। আরে শহরের যা অবস্থা বর্তমান, দিন দিন শহরটা কেমন ভাঙেই পড়ি ধরছে। খুন, কিডন্যাপ, এগুলো এলা নতুন মনে হয় না। কোচবিহার শহরটা এলা আর আগের মতো নাই। কিন্তু তাও মোর বিশ্বাস পুলিশ আছে, যতই অন্ধকার হোক তোমরা একদিন আলো ঠিকই খুঁজে বের করবে। খালি সময়ের অপেক্ষা, খুনি ধরা ঠিকই পড়বে। ছাড়েন দাদা, বাড়ি যান, বাড়িতে বউ বাচ্চা আছে, আমরা একটু ফুর্তি ফুর্তি করি আর কি। আরে ভাই, শুরু হয়েছে নেতাগিরি আপনার, আবার থামেন তো। এগুলা কোনোদিনও কিছু ঠিকঠাক হইব না, যা আছে অমনি চলবো দেখে। ঠিক আছে দাদার ঘর, তোমরা ফুর্তি করো। হ্যাঁ ওই যান। কি একটা তোমরা গান শুনে লাগছিলেন? আরে 60 আমার নিজের মামা, 70 আমার ভাই, 80 হইলো মামা শ্বশুর, চোখেও দেখি নাই। আরে সিগারেট দারু খাওয়ার তো গানও করে ভালো দেখা যায়। হ্যাঁ, এমন ভাব যেন নিজে লিখছে গানটা। কি বলবো আর।
শুনতে পাচ্ছে কানে কালা না হবে। কি বলবি বল। দাদা, একটা ভালো খবর আছে, কিন্তু দুটো খারাপ খবর আছে। শুধু একটা ভালো খবর, দুটো খারাপ খবর বলতে লজ্জা করে না? দাদা মানে খারাপ খবর তো সারা জীবন আগে অনেক শুনিয়েছিস, এবার নয়, ভালোটা দিয়ে শুরু কর। দাদা যে বিজনেসম্যানকে মারার জন্য আপনি করে দিয়েছিলেন, আজকে বিকেলে থেকে টপকে দিয়েছি। যাক, একটা কাটা সরলো। তার দুটো খারাপ খবর কি? দাদা, যে তুমি শুটারটাকে পাঠিয়েছিলে, খুন করার কিছুক্ষণের মধ্যে তাকে কেউ শুট করে মেরে দিয়েছে। ওকে কেউ কিভাবে মারতে পারে? ও আমাদের বেস্ট শুটার ছিল। এটা কোনো একটা সিরিয়াস ব্যাপার। পুলিশের লোক না তো? জানি না দাদা, পুলিশের তরফ থেকে তো সেরকম কিছু জানা যায়নি। দ্বিতীয় খারাপ খবরটা কি? দাদা, যে বিজনেসম্যানের মেয়েকে আপনাকে কিডন্যাপ করার জন্য পাঠিয়েছিলেন, কিডন্যাপ করার আগেই তাকে। তাহলে ম্যাডাম এই কটা জিনিস প্যাক করে দিচ্ছি। হ্যাঁ, প্যাক তো করে দেবেন। দামগুলো ঠিকঠাক ধরেছেন তো? চিন্তাই করবেন না একদম, আমাদের এই লাইট হাউসে সব জিনিসের দাম কম, কুচবিহার বড় বাজারের থেকেও দাম কমে পাবেন এখানে। হ্যাঁ জানি, আসলে বাবা আপনার দোকান থেকেই তো সব কেনাকাটা করে। হ্যাঁ ম্যাডাম জানি, আপনার বাবা তো এখান থেকেই মালপত্র নিয়ে যায়। তো আজকে বাবা নেই, আজকে আপনি একা। হ্যাঁ, বাবা অ্যাকচুয়ালি একটু বিজনেসের কাজে বাইরে গেছে, তাই আমাকে একাই আসতে হলো। যাই হোক, আপনি সব দেখে শুনে বাড়িতে পাঠিয়ে দেবেন, কিন্তু বাবা পেমেন্টটা আপনাকে করে দেবে। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি চলে যান, রাত হয়ে যাচ্ছে। কুচবিহার শহরে যা যা হচ্ছে রাতের বেলায় আপনি তো জানেনই, আপনি সাবধানে যাবেন। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে যাব। যাই হোক, তাহলে পাঠিয়ে দিন জিনিসগুলো, আমি আসছি তাহলে। ঠিক আছে। কি ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আরে দাঁড়ান, আরে বাবা, এই যা, দৌড়াচ্ছে। আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। এই মালটাকে এদিকে দে, বেশি হিরো সাজিস না, তোকেও হাফিজ করে দেবো বলছি। সালা তুই কে রে? তুই জানিস আমরা কার লোক? তুই আমাদের রাস্তায় আসলে তোকে খালাস করে দেবো। আমার নাম বিক্রম দত্ত, আমি একজন রিপোর্টার। তোমাদের রাগ, মুখ এবং জোরে আওয়াজ সব রেকর্ড হয়ে গেছে ক্যামেরাতে। এখনই যদি এখান থেকে না যাও, কাল সকালে তোমার পুরো ফুটেজ সমস্ত টিভি চ্যানেলে চলে যাবে। তখন শুধু পুলিশ কেন, সারা শহর তোমাকে খুঁজবে। এখন তুমি সেফ, চলো তোমাকে থানায় নিয়ে যাবো, বাকিটা আমি সামলে নেব। থ্যাংক ইউ দাদা। সব চাইনাই বিক্রমকে সবার আগে সরিয়ে ফেলতে হবে। দাদা, সে তো বুঝলাম, কিন্তু আমাদের দলে তো ভালো সেরকম কোনো শুটার নেই। ওসব আমি জানি না। কলকাতা হোক, ইন্দোনেশিয়া হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, যেখান থেকেই হোক, আমার কিন্তু একজন শুটার।
ঠিক আছে দাদা, হয়ে যাবে। মারো মারো মারো। কি হলো, হয়ে গেল? রাজ্য মস্তানে হাওয়া বেড়ে গেল? আরে কালকে রাতে ভালো করে ঘুম হয়। তুই না হাসে হয়ে পড়িস না বানা দাঁত। আরে সে ঠিক আছে, তোমার জন্য বানাই দিছি, কিন্তু তোমার হিসাবটা আমি বুঝতেছি না। রাতে তোমার জন্য মদ বানাই আর দিনে বানাই হয়ে প্রোটিন। তোমার ব্যাপারটা আমার কিছু মাথায় ঢুকতেছে না গো। আরে ওর হিসাব ও নিজেই বোঝে না। ওয়ার্কআউট করার এত শখ, কিন্তু ছেলে রাত্রে মদ ছাড়া চলে না। কোচবিহারে এত বড় বড় বডি বিল্ডার তৈরি করলাম, কিন্তু এর মতো কাউকে দেখিনি। আরে দাদা, আসলে আমি জিমটা তো করি মদ খাওয়ার জন্য। হ্যাঁ মানে সকালে জিম করো, দুপুরে করো মারামারি, কারো কানে চাপা ফাটাই দিছো আর কারো ফাটাই দিছো বিচি। ছি ছি, এই জিমে মেয়েরাও আছে ভাই। এই যে ধর কেলানো, শাসানো, লোকের কানে চাপা ফাটানো, এইসবের জন্য তো পয়সা পাই ভাই, আর সেই পয়সা দিয়েই মদ খাই। হ্যাঁ ঠিকই বলছো, রাজুদা পকেট কেলানি। একদম, একটা ঘুষি, একটা লাথি আর আনলিমিটেড খিস্তি, মাত্র 2000 টাকা। যাতে হবে না একটা হয়ে প্রোটিনও। কি অবস্থা! বড়দা তাড়াতাড়ি আসো এখানে, রিপোর্টার অর্ধেকই আর বিক্রম যাইতেছে। বাহ, হয়ে গেল ওয়ার্কআউট। ভাই তুমি এদিকে আছো, আজকের লেগ হবে। তুই ম্যাডামকে সামলা, আমি বিক্রমকে দেখছি। আজ আবারও আমরা কোচবিহারের রাস্তায়। একটাই প্রশ্ন, গত 3 মাসে 7টি নিখোঁজ, 3টি খুন, প্রশাসন কেন চুপ? সাধারণ মানুষ কিন্তু ভয়ই মুখ খুলছে না। আমরা সত্যতা যাচাই করব, আমরা জানবো এর আসল রহস্য, আর সঙ্গে থাকবেন আপনারা। ওকে কাট। কিন্তু কি করি বলতো, সাধারণ মানুষ তো কিছুই বলতে চাইছে না। আমার মনে হয় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলছে না, জানিস তো। তুই ওদের সাথে কথা বল, ওখানে অনেকে আছে, আমি এদিকটা দেখছি। ঠিক আছে, তুই দেখ তাহলে। সরি। কি রিপোর্টার বাবু? আরে সরি দাদা, আসলে দেখতে পাইনি। দেখতে না পেলে চলবে? দিনকাল যা চলছে, এভাবে হাঁটাচলা করলে কিন্তু অনেক মুশকিল হতে পারে। বললাম তো সরি। আপনি কি চাইছেন বলুন তো? আমি কিছুই চাইছি না, আমি শুধু বলতে চাইছি রিপোর্টারের যা কাজ সেটাই আপনি করুন। রিপোর্টারের কাজ খুন, রেপ, কিডন্যাপিং এসবের পরে পৌঁছানোর। আপনি আগে পৌঁছানোর চেষ্টা করছেন, এতে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। হুমকি দিচ্ছ? ভয় দেখাচ্ছ আমাকে? শোনো, তোমাকে যে পাঠিয়েছে তাকে বলে দিও বিক্রম কাউকে ভয় পায় না। আমি এমন একজন রিপোর্টার যে মেরুদণ্ড বিক্রি করেনি, তাই সত্যি লিখতে ভয় পাই না। তাই তোমার মতো পোষা কুকুররা আমাকে থামাতে পারবে না। এই রিপোর্টার, ভালো কথা ভালোভাবে বলছিলাম, তোমার পছন্দ হয়নি, এবার খারাপ কিছু করতে আমাকে বাধ্য করো না। তুমি কি করবে? খুন করবে? মেরে ফেলবে? মেরে ফেলো দেখি আমাকে, খুন করে ফেলো, মারো আমায়, মারো মারো, মেরে ফেলো আমাকে, মারো। আরে বিক্রম, তুই এখানে কি করছিস? চশমা এনে ধর। আরে তোর এইরকম অবস্থা কেন? আর ওই লোকটা কে ছিল? ওটা কোনো বড় মাফিয়ার পোষা গুন্ডা ছিল, এসেছিল আমাকে ভয় দেখাতে, মাথায় বন্দুকও ধরেছিল। কি বন্দুক ধরেছিল? কি বলছিস এসব? হ্যাঁ, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখ, আমার কিন্তু এই প্রজেক্টে কাজ করতে একদম ইচ্ছে করছে না। আমি ওখানে ছিলাম, একজন মস্তান মতো লোক কিন্তু আমাকে কি সব বলছিল। আমি এই প্রজেক্টে নেই।
দাঁড়াও। এই কে না, এটা কে? কে? হেল্প! শুধু একটু এই বুক ভরে শান্তি খোঁজ, নিখোঁজ আমরা সবাই আলো ফুটে শহরটাই নিখোঁজ। আমি কে, আমি কোথায় এই অন্ধকারে? বন্দুক? এটা কি দেখতেছি আমি? তার মানে এতদিন বড়দা কি রে তুই এখানে? কি রে, কি বলো শুনতে পাচ্ছিস না? বানা তোমার এগুলা কাজ এখন থেকে আমি আর করতে পারবো না। আরে হঠাৎ কি হলো ভাই? দেখো বড়দা, হঠাৎ কিছু হয় নাই, যা হয়েছে সব তুমি আগে থেকে জানো, ঠিক আছে? আরে ভাই ব্যাপারটা তুই যদি খুলে না বলিস আমি কি করে বুঝবো? আর তুই যে রাগটা দেখাচ্ছিস, সচরাচর স্বামীরা দেরি করে বাড়ি ফিরলে স্ত্রীরা এই ধরে রাগ দেখায়। কি হয়েছে বলতে ব্যাপারটা? দেখো, দুপুরে ঘটনাটার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম, ঠিক আছে? তুমি যে বন্দুকটা বাই করে রিপোর্টারে পেটে ধরছিলা, পরে তো আমাকে দেখা সেটা লুকায় ফেলাইলা। কি মনে করছো আমি কিছু দেখি নাই? বললা না আমারে তুমি? দেখ ব্যাপারটা হলো, ওটা যে তুই একদিন দেখবি সেটা আমি ভালো করেই জানতাম। আমার যদিও তো আগেই বলা উচিত ছিল এটা, কিন্তু তুই আগে আমার কথাটা ভালো করে শোন, আমি তোকে সব খুলে বলছি ভাই। দেখো বড়দা, আমার আর ওগুলা শোনা কোনো ইচ্ছা নাই। বাপ মা চলে যাওয়ার পরে আমি এ বাড়িতে একাই থাকতাম, কাউরে ভাগাও পর্যন্ত নেই। কিন্তু জবে থেকে তুমি আইছো, মনে হয় আমি একটা দাদাকে পাইলাম, গাছের ছায়ার মতো। তুমি লোকরে পিটাও, ধমকাও, মারো, আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কিন্তু একটা খুনিকে আমি আমার বাড়িতে কিছুতেই রাখতে পারবো না, কিছুতেই না। দেখ ভাই, তুই আমার চাল চুলো না জেনে, আমাকে না চিনে আমাকে তোর বাড়িতে থাকতে দিয়েছিস, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তুই যদি বলিস আমি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু জানিস তো আমি যে কাজগুলো করি সেটা আমার কাছে কোনোটা অপরাধ না, শুধুমাত্র এই পেটের দায় একটু বাঁচার চেষ্টা। আসলে জানিস তো ভাই, একটা সময় ছিল যখন রাত মানেই খালি পেটে ঘুমাতে যাওয়া, আর সকাল মানেই একটা নতুন দিন, যেখানে আবার নতুন করে ভাবা যে আজকে সারাটা দিন কি করে দুটো খাবার জোগাবো। কিন্তু তোকে শুয়ে বলতে পারি ভাই, আমি আজ পর্যন্ত কাউকে প্রাণী মারিনি। এটা রাখতে হয় শুধুমাত্র নিজেকে শক্তিশালী দেখানোর জন্য, কারণ এই সমাজ শুধুমাত্র দুটো জিনিসের সামনে মাথা হতে পারে, এক হচ্ছে পাওয়ার, দ্বিতীয় হলো পয়সা। কিন্তু তোকে চিন্তা করতে হবে না ভাই, আমি কালকেই সকালেই তোর বাড়ি ছেড়ে দিচ্ছি। আরে দাঁড়াও বদ্দা, তোমারে বদ্দা তো আর আমি এমনি এমনি কই না, মন থেকেই তোমারে বদ্দা বলে ডাকি। আসলে তোমার উপর রাগ হয় নাই গো, তোমার উপরে একটু অভিমান হয়েছিল। আচ্ছা তোমার একটা কথা কইবো, তুমি এইসব ক্যাসাল ঝগড়া মারপিট এগুলা বাদ দিয়ে দাও, চলো আমরা দুজন মিলে একটা চায়ের দোকান খুলি। লোকে বলে কিনা চায়ের দোকানে মেলা কামাই আছে, ভালো হইব কিন্তু। কিন্তু ভাই আমি তো চাটাও বানাতে পারি না ভাই। এই সমস্যা? আরে চা তো আমি বানাতে পারি, চা আমি বানাবো, তুমি শুধু টাকা গুনবা। আরে সে ঠিক আছে ভাই, পরে দেখা যাবে। আপাতত এই মটটা ঢালছি, এটার মধ্যে একটু জল দিয়ে পেকটা বানা। হ্যাঁ ঠিক আছে বদ্দা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আজকে কিন্তু তোমার সাথে আমিও খাবো, আগেই কইলাম। ঠিক আছে। চিয়ার্স। এই বদ্দা পড়েন না, পড়লে কিন্তু নিচে ফুলকলুসি হয়ে যাবে, কয়ে দিলাম। কি ম্যাডাম, ঘুম কি ভাঙলো? এই কাপুরুষ, একটা মহিলার সাথে এইভাবে আচরণ করছিস? কথা বলতে হলে আমার সাথে বল। একটা কথা আছে জানিস তো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এটা যার থাকে না তারই হবে জয়। বিক্রম!
খুব কষ্ট হচ্ছে বল? প্লিজ আমাদের ছেড়ে দাও, প্লিজ আমাদের ছেড়ে দাও, আমি পায়ে পড়ছি, প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। যেতে তো দিবই ম্যাডাম, কিন্তু তার আগে একটু বোঝাপড়া হয়ে যাক। কিসের বোঝাপড়া? তোর মতো জানোয়ারের সাথে আমরা কোনো বোঝাপড়ায় আসতে চাই না। একবার শুধু হাতটা খোল, তারপর তোকে মেরে আমি মরবো। আরে রিপোর্টার, শান্ত হও, ভালো করে দেখো, আমরা এতজন আর তুমি এখানে একা। ছেড়ে দিন আমাদের, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। দেখো, ছেড়ে তো দিতেই পারি, কিন্তু তাতে আমার লাভটা কি? লাভ? লাভ তোর একটাই হবে, এখনো সময় আছে, সারেন্ডার কর, তাহলে যাবজ্জীবন হবে, নয়তো ফাঁসিতে ঝুলবি। আমাকে জেলে ঢোকানোটা অতটা সস্তা রিপোর্টার? হ্যাঁ, তুমি কি ভাবছো যতগুলো খুন কিডন্যাপিং এর কেস আমার নামে আছে, পুলিশ তো চাইলেই আমাকে জেলে ঢোকাতে পারতো, কিন্তু পেরেছে কি? হ্যাঁ, পুলিশের উপর ভরসা আমার কোনোদিনও ছিল না। শ্রীকৃষ্ণ যেমন কংসকে মারার জন্য জন্ম নিয়েছিল, তেমন তোদের মতন অসুরকে মারার জন্য একদিন সৎ পুলিশ অফিসার আমাদের কোচবিহার শহরে আসবে, আর সেদিনই হবে তোর শেষ দিন। আরে আরে রিপোর্টার, তুমি কি জানো কেন আজকে তোমাদের দুজনকে এখানে ধরে রেখেছি? আমার নামে যত খুন কিডন্যাপিং এর কেস আছে না, একটা কিছু আমার নিজের নামে থাকবে না, সব কিছু দেবে তোমাদের ওপরে, ক্যামেরার সামনে। ম্যাডাম, আপনাকে বলতে হবে প্রতিটা মহিলা কিডন্যাপিং এর কেস আপনার এবং প্রতিটা খুনের কেস ওর, ঠিক আছে? যাতে পুলিশ মার্কেটের মধ্যে আমার নাম কোনো কিছুতেই খুঁজে না পায়। কি ম্যাডাম, এটা হয়ে যাবে তো? অসম্ভব, আমি কখনো এই কাজ করব না, কখনো করব না, কখনো না। তোর হাতে বন্দুক, এত লোক, দেখ এই মেয়েটাও তোকে ভয় পাচ্ছে না, তোর অকারটা তুই বুঝে নে আজকে। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ বস, ওকে। মোবাইলটা ফোনটা লাগা। না বস। তুই কোথায় মা? তুই বাড়ি আয়। সকালবেলা একদল লোক এসে আমাদের বাড়িতে রীতিমতো ভাঙচুর করে গেছে। বলেছে যে তুই যদি ওদের কাজে বাধা দিস তাহলে ওরা আবার এসে তোর বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কিছু একটা কর মা, কিছু একটা কর। কি ম্যাডাম, এবার বিশ্বাস হলো তো কেন স্ক্রিপ্টটা মুখস্থ করতে বলছিলাম? এবার আশা করি স্ক্রিপ্টটা ভালো করেই মুখস্থ হয়ে যাবে, কারণ না হলে কিন্তু মা বোনের অবস্থাটা খুব একটা ভালো নেই ম্যাডাম। প্লিজ প্লিজ আমার মা বোনদের কিছু বলবেন না, প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ ওদের ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। কি ম্যাডাম, তুমি কি ভেবেছিলে তুমি কুচবিহারে চাকরি করার জন্য তোমার বর্তমান ফ্যামিলির কাছে আমরা পৌঁছতে পারবো না? না অদি, তুই এসব করিস না, তুই ভুলেও ওদের ফাঁদে পা দিস না। না অদি না, তুই ভুলেও ওদের ফাঁদে পা দিস না। তুই ওকে যা বলার বলিয়ে নে, কিন্তু আমাকে দিয়ে কিছু বলাতে পারবি না, কারণ আমার মা বাবা ভাই বোন চাল চুলো কেউ নেই, তাই আমি তোকে ভয় পাই না। ঠিক, আবার মিডিয়ার কাজে নিজের জীবন উচ্ছন্ন করে দিয়েছিস, তাই তো? আচ্ছা, একটা কথা ভেবে দেখেছিস, যদি কালকে সকালে মিডিয়া নিউজ চ্যানেলে, তোরই নিউজ চ্যানেলে একটা খবর রটে যায় যে এক্স রিপোর্টার বিক্রম পুলিশের ভয়ে কালকে রাতে নিজে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে, হ্যাঁ, তাহলে কেমন হয় ব্যাপারটা? তুই খোল, হাতটা খোল, তোকে এখানেই পুঁতে ফেলবো। আরে এটা তো ইন্সপেক্টর রাজদীপ। রাজদীপ? কিন্তু এই লোকটাই তো। তুই ওনাকে কি করেছিস? আরে আমি যখন বর্ধমানে ছিলাম 100 জন মেয়েকে কিডন্যাপিং র্যাকেটের হাত থেকে উনি বাঁচিয়েছিলেন। দ্য মোস্ট ডাইনামিক পুলিশ অফিসার মিস্টার রাজদীপ ভট্টাচার্য। ওই ইন্সপেক্টর রাজদীপ, হ্যাঁ? তুমি কি জানো না যে আমার কাছে নাক গলাতে আসলে তোমার কি পরিণতি হতে পারে?
যেদিন আমি এই ইউনিফর্মটা পরেছিলাম সেদিন আমি জীবনের মায়া ত্যাগ করে দিয়েছিলাম। এই ইউনিফর্মটা শুধুমাত্র নিরাপত্তা দেয় না, তোদের মতো কুকুরদের শায়েস্তা করার লাইসেন্সও দিয়েছে আমাকে। এখন থেকে তোদের মতো কুকুরদের জায়গা জেলে না, শ্মশান ঘাটে হবে। এই ওকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দে তো। এই ব্ল্যাঙ্ক চেকটা লিখে রাখ, কিন্তু কসম এরপরে যদি কোনোদিন আমার রাস্তায় এসেছিস তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। চিনবে মাত্র শুধু পোস্টমর্টেম রিপোর্ট। তুই ভাবিস শক্তি মানে বন্দুক, ক্ষমতা, টাকা, আর তোর এই চিন্তাটা একদিন তোকে বিনাশ করবে। কিন্তু আমি মানি শক্তি মানে বিশ্বাস, সত্যি আর ন্যায়। ইন্সপেক্টর, তুমি এসেছো কুচবিহারে আমাকে ধরতে, অ্যারেস্ট করতে, কিন্তু এতদিন ধরে তুমি কি বাল ছিললে আমার? গত সপ্তাহে যে তোর একটা গাড়ি ভর্তি ডুপ্লিকেট মদ ধরা পড়লো, সেটা ইনফরমেশন আমি বের করেছিলাম। তোর বেস্ট শুটার কয়েকদিন আগে খুন হলো না, তাকে মেরেছি আমি। এইখানে গিয়ে তুই আজকে দাঁড়িয়ে আছিস, সেই প্ল্যানটাও আমারই করা ছিল, আর সেই ফাঁদে তুই আজকে পা দিয়েছিস। শালা শুয়োরের বাচ্চা, কি দেখছিস ওখানে দাঁড়িয়ে? যা বালটাকে মার। তবু করছে উঠে রক্তে হায়া, ক্রাইম যখন পায়ের হাত, রাজনীতি তখন সিস্টেমের আঘাত। পুলিশ বলে চুপ করেছিল, এবার জ্বলবে জ্বলবে রক্ত, জ্বলবে শহরের অন্ধকার। তোরটা সরকারি, আমারটা বেসরকারি। একবার ভেবে দেখ আসল পুরুষের মতো হাতে হাতে লড়াইটা হবে নাকি কাপুরুষের মতন গুলি চালিয়েই। তোর এই পোশাক উন্নদের মারার জন্য আমার বন্ধু কেন, এই দুটো হাতেরও দরকার নেই। কিরে শুয়োরের বাচ্চারা, দম বেরিয়ে গেল? ওঠ! সিংহের ছায়া আইনের ছায়ায় চলে, তবু করছে ওঠে রক্তে হায়া। ক্রাইম যখন পায়ের হাত, রাজনীতি তখন সিস্টেমের আঘাত। পুলিশ বলে চুপ করেছিল, এবার চলবে চলবে রক্ত, চলবে শহরের অন্ধকার। রাজনীতি এলেই থামে খেলা, বলি নয় চলে বুদ্ধির খেলা। হয় পায় যারা, তারা পালায় ছায়া, কারণ নাম তারা সিদ্ধায়ের মায়া। এবার তোর খেলা শেষ। মা, আমি ভালো পুলিশ অফিসার হতে পারবো তো মা? দেখ বাবু, একটা ভালো পুলিশ অফিসার হওয়ার আগে দরকার একজন ভালো মানুষ হওয়া, সৎ হওয়া ও ন্যায়ের পথেই চলতে হবে, তাহলেই তুমি একজন ভালো পুলিশ অফিসার হতে পারবে। আমি তো তোমাকে কোনোদিন হার মানতে শেখাইনি বাবু, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? আমার আশীর্বাদ সারা জীবন তোমার সাথে আছে। ওঠ বাবা ওঠ, আর শুয়ে থাকিস, শুয়ে থাকিস, আর শুয়ে থাকিস, আর শুয়ে থাকিস। পুলিশ নয় একাই এক বাহিনী, হেলমেটে বাজে সাহসের সিম্ফনি। রাজনীতি ভয় পায় না, চলে আগুন গাইনি। রাজনীতি বিচারের নামে ওর হাতে গজে গ্রিপ, পথে নেমেছে শহর কাঁপে, আসলো হিরো নামদার রাজদীপ। দুর্নীতির মুখে ঘুষ ছুড়ে দেয় ঝড়ের মতো, আস্তে হাতে তরু আওয়াজ করে বক্সের মতো। আন্দার তোমার আবার রাস্তাতেও নোটিস, চোখে চাউনি যেন সে নয় মিথ্যে হিরো, অ্যাকশনে ডিএনএ ছায়া থেকে জ্বালায়। তুই মারবি আমাকে?
শালা আজকে তোকে এখানেই কবর দেবো। আমাকে মারবি তুই, দেখ এখন আইন আমার হাতে ঝুলছে। সেদিন আমি জীবনের একটা নতুন শিক্ষা পেলাম যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, সত্যের এক টুকরো আলোই যথেষ্ট তার সমস্ত অন্ধকারকে ভেদ করতে। এই পৃথিবীকে মিথ্যের অন্ধকার যতই গ্রাস করুক, সত্যের আলো একদিন জ্বলে উঠবেই অন্যায়কে বিনাশ করতে। তখন তুই আইনকে ঝোলাচ্ছিলি তোর হাতে, এবার আইন তোকে ঝোলাবে ফাঁসির দড়িতে। থ্যাংক ইউ ইন্সপেক্টর, অনেক অনেক থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ এর কিছু, এটা তো আমার কাজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রঘু, তোমার খেলা শেষ। যতই আমাকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, এমন কোনো জেল নেই যেখানে রঘুকে আটকে রাখতে পারে। তুই ভেবেছিলি এতগুলো মেয়েকে কিডন্যাপ করেছিস, মেয়েরা দুর্বল? প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন মা দুর্গা থাকে, ভুলে যাস না। একদম ঠিক বলেছেন ম্যাডাম। আর আপনার মতো আর অদ্বিতা ম্যাডামের মতো মেয়েরা যতদিন সমাজে আছে, ততদিন এই রঘুর মতো নর পিশাচরা কোনোদিনও রেহাই পাবে না। মালদা গাড়িতে তোল। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ঠিক সময় চলে এসেছেন। আমি জানতাম রাজদীপ তুমি এই কেসটা সলভ করতে পারবে, কিন্তু ও তো একটা গুন্ডা। না বিক্রম বাবু, ইনি আমাদের ডিপার্টমেন্টের মোস্ট ট্যালেন্টেড অফিসারদের মধ্যে একজন। রঘু আমাদের ডিপার্টমেন্টের সব পুলিশ অফিসারদের উপর 24 ঘন্টা নজর রাখছিল। আমাদের ডিপার্টমেন্টে এরকম একজন অফিসারের দরকার ছিল যাকে এই শহরে কেউ চেনে না, সেটা হলো ইন্সপেক্টর রাজদীপ। কিন্তু ম্যাডাম, আপনি টোটাল প্ল্যানটা যদি সাজিয়ে না দিতেন তাহলে আমি কোনোভাবে কেসটা সলভ করতে পারতাম না। আসলে ম্যাডামই আমাকে পাঠিয়েছিল আপনাকে একটু ভয় দেখানোর জন্য। আমরা জানতাম আপনি শহরের মোস্ট সাহসী রিপোর্টারদের মধ্যে একজন, তাই জন্য সহজভাবে আপনাকে বোঝাতে গেলে আপনার হয়তো ইগোতে লাগতে পারে। আর সেই ভয় দেখানোর দিনই আমি একটু বুদ্ধি করে আপনার পকেটে জিপিএস ডিভাইসটা রেখে দিই। আর অদ্বিতা ম্যাম তো আপনি আগে থেকে চিন্তা না আমাকে, মানে জিপিএস ডিভাইসটা ফলো করে আপনি এখানে পৌঁছে যান। থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম ঠিকই ধরেছেন, থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। যাক, জায়গাটা খুব একটা ভালো না, আপনারা গাড়িতে উঠুন, আমি একটু আসছি। আমি যতই জেলে যাই তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। হ্যালো ইন্সপেক্টর, নাও তোমার ভাইয়ের সাথে কথা বলো। বর্দা তুমি তাড়াতাড়ি আসো বর্দা, নালে এরা আমাকে মেরে ফেলবে। বর্দা তুমি তাড়াতাড়ি আসো। হোয়াটসঅ্যাপে দেওয়া লোকেশনে 10 মিনিটের মধ্যে চলে এসো। আরে ইন্সপেক্টর রাজদীপ কোথায় গেল?